হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। আজ আমরা আলোচনা করব বাংলা ভাষার ধ্বনি পরিবর্তনের অন্যতম একটি বিশিষ্ট রীতি স্বরাগম সম্পর্কে। আমরা যারা বাংলা নিয়ে বিভিন্ন শ্রেণীতে পড়াশোনা করি, আমাদের প্রত্যেকেরই ধ্বনি পরিবর্তনের এই বিভিন্ন রীতি এবং প্রকৃতিগুলি সম্পর্কে জানতে হয়। তবে আজকের এই আলোচনাটি বিশেষভাবে করা হয়েছে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে সিসিএফ পদ্ধতিতে দ্বিতীয় সেমিস্টারে বাংলা অনার্স বা জেনারেল বা মাইনর কোর্সে পড়াশোনা করছো, তোমাদের জন্য। আলোচনার শুরুতেই অন্যান্য দিনের মতন বলবো, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছো এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। সেই সঙ্গে অন্যান্য বন্ধুবান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল। চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক। আমাদের আজকের আলোচনার বিষয় বাংলা ভাষার ধ্বনি পরিবর্তনের অন্যতম রীতি স্বরাগম। প্রথমেই আমরা দেখে নেব এই স্বরাগম বলতে কি বোঝানো হয়েছে বা স্বরাগমের সংজ্ঞা। স্বরাগম বলতে বোঝানো হয়েছে স্বরধ্বনির আগমনকে। ধ্বনি পরিবর্তনের ধারায় ধ্বনির আগম সূত্রের অন্যতম রূপ হল স্বরাগম। শব্দের আদি, মধ্য কিংবা অন্তে যখন স্বরধ্বনি এসে যুক্ত হয়ে ধ্বনির পরিবর্তন ঘটায় তখন তাকে স্বরাগম বলে। যেমন স্কুল একটি শব্দ, সেই শব্দটিকে যখন বলা হচ্ছে স্কুল, তখন সেখানে শব্দের আদিতে হ্রস্ব ই স্বরধ্বনিটি এসে যুক্ত হয়ে ধ্বনির পরিবর্তন ঘটিয়েছে, অর্থাৎ এখানে স্বরাগম ঘটেছে। এবারে আমরা দেখব স্বরাগমের শ্রেণীবিভাগ। স্বরধ্বনি যুক্ত হওয়ার স্থানভেদ অনুসারে স্বরাগমকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায়, যথা 1 আদি স্বরাগম, 2 মধ্য স্বরাগম যার অন্য দুটি নাম রয়েছে বিপ্রকর্ষ এবং স্বরভক্তি, 3 নম্বর অন্ত স্বরাগম। এবারে আমরা একে একে এই 3 প্রকার স্বরাগমের আবার সংজ্ঞা এবং উদাহরণ দেখে নেব। প্রথমেই রয়েছে আদি স্বরাগম। সাধারণত শব্দের আদিতে সংযুক্ত ব্যঞ্জন থাকলে সেই সংযুক্ত ব্যঞ্জনের উচ্চারণ সৌকর্ষের জন্য তার আগে একটা স্বরধ্বনি এনে যুক্ত করে উচ্চারণ করার রীতিকে আদি স্বরাগম বলে। যেমন স্কুল একটি শব্দ, সেটিকে বলা হচ্ছে যখন স্কুল, তখন তার আদিতে হ্রস্ব ই স্বরধ্বনি এনে যুক্ত করা হয়েছে। এই যে শব্দের আদিতে একটি অতিরিক্ত স্বরধ্বনি এনে যুক্ত করা হলো, একেই বলা হচ্ছে আদি স্বরাগম। তেমনি স্পৃহা শব্দটিকে যখন আস্পৃহা বলা হচ্ছে, তখন তার আদিতেও আ স্বরধ্বনিটি এনে যুক্ত করা হয়েছে। 2 নম্বরে রয়েছে মধ্য স্বরাগম, যার অন্য দুটি নাম হলো বিপ্রকর্ষ বা স্বরভক্তি। এই স্বরভক্তি, বিপ্রকর্ষ বা মধ্য স্বরাগম কাকে বলবে? যুক্ত ব্যঞ্জনের উচ্চারণ কষ্ট লাঘব করার জন্য বা তার উচ্চারণের কর্কশতা কমিয়ে তাকে মধুর করার জন্যে যুক্ত ব্যঞ্জনের ধ্বনিগুলির মাঝখানে স্বরধ্বনি এনে যুক্ত করার রীতিকে মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি বলে। যেমন ভক্তি একটি শব্দ, এখানে রয়েছে ভ, কয় তয় হ্রস্ব ইকার। তার থেকে যখন আমরা তৈরি করছি ভকতি শব্দটি, তখন দেখো ক এবং ত এই দুটি যুক্ত ব্যঞ্জনের মাঝে অস্বরধ্বনির আগম ঘটেছে, অর্থাৎ ধ্বনি পরিবর্তনের রীতি অনুযায়ী এখানে মধ্য স্বরাগম হয়েছে। তেমনি মুক্তা একটি শব্দ, সেটি থেকে যখন আমরা তৈরি করছি মুকুতা শব্দটি, তখনও সেই শব্দে ক এবং ত এই যুক্ত ব্যঞ্জনের মাঝখানে হ্রস্ব উ স্বরধ্বনির আগমন ঘটেছে। 3 নম্বরে রয়েছে অন্ত স্বরাগম। বাংলা ভাষায় শব্দের শেষে সাধারণত কোনো যুক্ত ব্যঞ্জন স্বর ছাড়া থাকে না, কিন্তু ইংরেজি প্রভৃতি বিদেশি ভাষায় শব্দের শেষেও স্বরহীন যুক্ত ব্যঞ্জন উচ্চারিত হয়। যেমন বেঞ্চ, এই রকম শব্দ যখন আমরা বাংলায় গ্রহণ করি, তখন বাংলা রীতি অনুযায়ী সেগুলির শেষে সাধারণত একটি অতিরিক্ত স্বরধ্বনি যোগ করে উচ্চারণ করি। এই প্রক্রিয়াকে অন্তঃস্বরাগম বলে।
যেমন বেঞ্চ এই ইংরেজি শব্দটিকে আমরা বাংলায় গ্রহণ করার সময় বলছি বেঞ্চি, অর্থাৎ শব্দের শেষে হ্রস্ব ই স্বরধ্বনির আগমন ঘটছে। এই হলো স্বরাগম সম্পর্কিত আলোচনা। আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।